আমি নয়নাদিত্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট কাজী রওনক হোসেন। স্বাগত আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত আপনাকেও। এছাড়াও আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে যে খবরটি নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় প্রকাশ্য চলে মাদক কেনাবেচা, অথচ ক্যাম্পের গলির মুখেই পুলিশের পাহারা থাকে। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে রাতে মাদক কেনাবেচার এমন দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, পুলিশ আর রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়াতেই বছরের পর বছর চলছে রমরমা এই মাদক ব্যবসা। তবে ডিএমপি বলছে, মাদক ব্যবসায় পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? আপনারা সেই রোডের মাথায় আর এখানে মাদক বিক্রি করতেছে। বৃহস্পতিবার রাত 2টা, মোহাম্মদপুরের হুমায়ুন রোড, গলির মুখে পুলিশের গাড়ি, আর ভেতরে রাস্তার উপরই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা। ক্রেতা সেজে তাদের সামনে যাবার পরই মিলে যায় চাহিদা মতো ইয়াবা। 700 টাকা। গলির মুখে পুলিশের কথা বললে মাদক বিক্রেতারা বলেন, এতে কোনো সমস্যা নেই, পুলিশ কিছু করবে না। পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? রাস্তাটিতে মাদকের ব্যবসা এতটাই জমজমাট, কিছুক্ষণ পর মাদক বিক্রেতাদের দুই গ্রুপের মধ্যে লেগে যায় মারামারি। আরে ভাই, ওরা কি পিটান পিটে ভাই? তখনও গলির মুখে দাঁড়িয়ে পুলিশ। মাদক কিনে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের এমন নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করলে পুলিশ এমন ভাব করে যে তারা কিছুই দেখেনি, মাদক কেনা বেচার কথাও কিছু জানে না। আপনার সামনে বসে এখানে গলিতে চলেন, কোথায় গলিতে যাব বললাম তো। চলেন চলেন। এবং আপনি গলির সামনে দাঁড়ান। গলি ওটা অন্য গলি, চলেন। মাদক বিক্রেতাদের ধরার কথা বলে গাড়িতে উঠে দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে টহলরত পুলিশের দল। মাদক ধরতে গিয়ে যদি আপনারাই পালাই যান তাইলে হবে? স্থানীয়দের অভিযোগ, সরাসরি পুলিশের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চলে মাদকের এই রমরমা কারবার। এছাড়াও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই কারবারের নেপথ্যে থাকার অভিযোগ এলাকাবাসীর। 10টার দিকে আইলে ওই দিন বেচা শুরু করে বুঝে বাজার মেলে। পুলিশের আমরা ফোন দিলে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টায় কোনো খবর থাকে না। বুনিয়া সোহেল ওই যে এখন বর্তমানে ধরা আছে কিছু, সামির আছে, তারপরে অমিত আছে, তারপরে সোয়াইব আছে, মেরাজ আছে, বহুত নাম আছে। টাকা পয়সা আলাদা কিছু দেখলে ধরে বিকাশ করা। এ বিষয়ে বক্তব্য জানতে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কাছে গেলে তিনি অনানুষ্ঠানিকভাবে বলেন, রাত 2:30টায় গেলে এ ধরনের চিত্র পাওয়া স্বাভাবিক। রাত 2:30টায় গেলে তো পাবেন, রাত 2:30টা চট টাইম। এই সময় রাত 2:30টার সময় তো যে কোনো জায়গায় গেলে যে কোনো জিনিস পাবেন। তবে আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ চলছে, পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের ডিপ্লয়েড করা হয়, ওখানে সন্দেহভাজন যারা থাকবে তাদেরকে ফিজিক্যাল চেকিং করবে এবং মাদক আছে কিনা এটি দেখার জন্য, এবং প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে কিনা এটি দেখার জন্য, এবং সেটিকে প্রিভেন্ট করার জন্য। তো আমার কাছে মনে হয় যে আপনি যে তথ্যটি দিলেন, এই তথ্যের আমরা অবশ্যই তদন্ত করে দেখব, যে এরকম যদি কোনো বিষয় থাকে আমরা অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেব। অভ্যুত্থানের পর থেকে গত 2 বছরের সবচেয়ে আলোচনায় থাকা মোহাম্মদপুরে বেশ কিছু সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে মাদকের বিরুদ্ধে। অনেক মাদক কারবারিও গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা। এছাড়াও আমাদের এই আলোচনার এক পর্যায়ে খান সাইদ হাসান যুক্ত হবেন, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশের। এর বাইরে যে বিষয়টি আমি একটু জিজ্ঞেস শুরু করতে চাই আপনাকে দিয়ে, রনক। চিটগাংয়ের জঙ্গল সলিমপুরের গল্প আমরা শুনি। রাজধানীর ভেতরে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে জঙ্গল সলিমপুরের মতো আরও একটি জায়গা,
এটি নিয়ে আসলে বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে রিপোর্ট দেখেছি, নানা আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। কি মনে হয় আসলে? আমার খুব মজা লাগছে এই কারণে যে আপনি জঙ্গল সলিমপুরের কথা বললেন। আমি গতকালই সকালে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এরিয়া ঘুরে এলাম। জি, আসলে আপনি জঙ্গল সলিমপুর বলেন, মোহাম্মদপুর বলেন, মিরপুর বলেন, মেক্স নো ডিফারেন্স। যারা স্থানীয় দলনেতা, বিভিন্ন দলের এবং পুলিশ, এরা যদি না চায় তাহলে এই মাদকের কোনো রকম কিছু হবে না। কারণ যেই প্রতিবেদন আপনারা দেখালেন তাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ, রাতের বেলা রাত 2:30টায় পুলিশ অফিসার যিনি বললেন, উনি খারাপ বলেননি যে রাত 2:30টায় গেলে এরকম অনেক কিছুই দেখা যাবে, শুধু মোহাম্মদপুরে না, বিভিন্ন জায়গাতে দেখা যাবে। কিন্তু আসলে এগুলো এইভাবে কখনোই দূর হবে না, কারণ এর সাথে লক্ষ না কোটি কোটি টাকার ইনভলভমেন্ট। এবং আপনি চিন্তা করে দেখেন যে যারা বিক্রি করছে তাদের সংখ্যা একেবারে কম না, অনেক। আর নেশা মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আসক্তি বা আকর্ষণ, এটা কিন্তু সব বয়স, সব শ্রেণীর লোকেরই। তো ফলে ওটাও মাথায় রাখতে হবে। এখন এখানে যেটা আমি দেখি আমার কাছে খুব হাস্যকর লাগে তা হচ্ছে যে ধরেন যে এক পুড়িয়া গাঁজা পেল, তাকে ধরে নিয়ে গেল, 3 মাসের জেল খাটালো, তারপরে বছরের পর বছর খালি হাজিরা দিয়ে যায়। তার ভিতরে আইও চেঞ্জ হয়ে যায়, যার কাছে যায় আইও চেনে না, সেও চেনে না, কাউকে চেনে না। তো এই পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের যেই আদিকালের বিচার ব্যবস্থা, সেটার দুর্বলতা এবং সেটার ত্রুটিপূর্ণ প্রয়োগের কারণে এরকম হচ্ছে। মাদক থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মাদকের নিয়ন্ত্রণও করতে হবে। নিয়ন্ত্রণের জায়গায় যে আর কিছু থাকে এখানে না। পুলিশ, আমি প্রতিবেদনে যেটি বলছিলেন একজন পুলিশ কর্মকর্তা, রাত 2:30টার পর যদি আপনি শুধু মোহাম্মদপুর না বিভিন্ন জায়গাতে যান তাহলে এরকম দৃশ্য পাবেন। তবে সেই দৃশ্য যাতে দেখা না যায় সেটি তো পুলিশের দায়িত্ব। স্যার, আপনি কি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। প্রথমত যে এই দৃশ্যটা আমরা দেখতে চাই না, কিন্তু বারবার দেখতে হচ্ছে। এবং আমরা জঙ্গল সলিমপুরের যে উদাহরণটা দিলেন, অথবা ইস্যুজ ওখানে আছে, বাট যে ভয়াবহ বর্ণনা সেখানকার আমরা শুনেছি, অথবা ভাই ওখান থেকে নিরাপদে ঘুরে আসতে পারতো এরকম একটা কমিটমেন্টের জায়গায় সরকারের না থাকতো। এবং পার্টিকুলারলি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সেখানে গেছেন। চিটাগাঙে যিনি এই মুহূর্তে এসপি আছেন, যখন উনি যান তখন উনি আমাদের রমনার ডিসি ছিলেন। সেই সূত্রে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, সেই সূত্রে যোগাযোগ, ওই সময় জাস্ট কথাবার্তা বলছিলাম। সো ওখানে যেটা হয়েছে যে একটা ফার্ম কমিটমেন্ট বা একটা সরকার চেয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী চেয়েছে যে এখানে এই পরিবেশ থাকতে দেওয়া যায়। এরকম অনেক আলোচনা আছে, সেদিকে আমি না যাই, কিন্তু যে জায়গাটায় থাকতে চাই সেটা হচ্ছে যে ওই কমিটমেন্ট থাকলে এটা আসলে সম্ভব। অন্তত মাত্রাটা, রণবই যেটা বলার চেষ্টা যে মাত্রাটা কমে আসবে বা একেবারে মূল উৎপাটন হবে, সেই স্বপ্ন আমরা দেখি, সেখানে যেতে চাই মাদকের বিষয়ে, কিন্তু মাত্রাটা কমবে, এক ধরনের পরিবেশ তৈরি হবে যখন একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ঘুরে আসতে পারবেন, এটা একটা ডেভেলপমেন্ট। তার মানে বলে রাখি, মোহাম্মদপুরেও যদি আপনি প্রতিবেদন করার জন্য আপনি ক্যামেরা নিয়ে দিনের বেলা ঢোকেন কিংবা রাতের বেলা ঢোকেন, সেটি আসলে সম্ভব না। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যে ক্যাম্পের প্রতিবেদনটি আমরা দেখি, সেখানে কিন্তু দিনের বেলাতে একই পরিস্থিতি এবং রাতে তো আসলে আরো ভয়াবহ, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একটি প্রতিবেদন করার জন্য সেখানে গিয়েছিলাম, প্রতিবেদন মাদক নিয়ে আমি করেছি, সেখানেও আমাকে স্পাই ক্যাম ব্যবহার করতে হয়েছে, সরাসরি ক্যামেরা নিয়ে আমরা কাজ করতে পারিনি। কিন্তু বাস্তবতা সেই প্রতিবেদনটি আজ থেকে আরো 10-12 বছর আগের পরিস্থিতি কিন্তু একই রকম। হয়তো আপনি আরো ওই সময় আপনার সময়ও হয়তো রিপোর্ট করেছেন, কিন্তু চেঞ্জ কি আসলে আসছে না। একটা জিনিস আমি কয়েকটা উল্লেখ করি, সেটা হচ্ছে যে যে জায়গায় আমি ছিলাম, যে কমিটমেন্টটা প্রয়োজন হবে। এবং এটা আমরা কোনোভাবেই কাম্য না যে পুলিশ অফিসার বলবে যে 2:30টার সময় গেলে আপনি এটাই দেখতে পারবেন, অথবা 2:30টার সময় একটা পুলিশ ভ্যান দাঁড়ানো, এটা এভাবে চলে যাবে, এটা কোনোভাবেই কাম্য না। আর একটা হচ্ছে যে আপনি পলিটিক্যাল পার্টির নেতাদের কথা বলা হচ্ছে, আপনারা হয়তো উজ্জ্বল রেখেছেন বা ওরকম স্পেসিফিক আসেনি, সেই জায়গাটায় কিন্তু একটা পরিবর্তন বা ওখানেও একটা কমিটমেন্ট আমরা দেখতে চাই। কিন্তু ওই ঢালাও ভাবে আবার রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে যারা একেবারেই মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, তারা এটা করছে, কিন্তু সেটা একটা ঘটনা। যখন আপনি যে বর্ণনাটা দিলেন, যখন ঢুকতেই
আপনি পাচ্ছেন না ওই সময় এবং এই সময়। তার মানে একটা ধারাবাহিক বিস্ফোরা ঢাকার বুকে তৈরি হয়েছে। একটা ছোট্ট জিনিস একটা আশার কথা বলি, সেটা হচ্ছে যে এই এলাকাটা কেন্দ্রিক গত সরকার দায়িত্ব নেওয়ার পরে 1 মাস পার্টিকুলারলি আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশেই এক ধরনের আমরা দেখছিলাম যে একটা অবনতির ঘটনা ঘটছে, কিন্তু এখন কিন্তু নারী নির্যাতন সহ এই ধরনের ঘটনাগুলো কমছে। আমি ওই জায়গাটায় থাকতে চাই। তার মানে সরকার যদি চায়, পুলিশ যদি চায়, তাহলে এটা আসলে উন্নতি ঘটে। হ্যাঁ, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদপুরের কেন্দ্র করে আলাদা একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন তারা করতে চান। সেই পরিকল্পনা এখনো আচ্ছা, আমি যেহেতু আমরা টকশো করি বা যোগাযোগ হয়, আমরা একই সমাজে বসবাস করি, আমি ওই সময়ে যখন ঘটনাগুলো ঘটছিল তখন আমি কয়েকজন পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, পার্টিকুলারলি যারা মোহাম্মদপুরে দায়িত্বে আছেন। কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেই রেফারেন্স দিয়ে একদম ফার্স্ট হ্যান্ড সোর্স। যদি একটু সময় দেন আমি একটু যুক্ত করে নিতে চাই সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশের খান সাইদ হাসান, তিনি আমাদের সঙ্গে আছেন। স্যার, স্বাগত আপনাকে। নিশ্চয়ই আপনি আমাদের আলোচনার মধ্যে আছেন, আমি আপনার কাছে ফিরবো। তার আগে স্যার আপনি বলছিলেন। তো ভালো হলো উনিও ঢুকলেন এই সময়। আমি পুলিশের কিছু বিষয় উল্লেখ করতে চাচ্ছিলাম, সেটা আমি ইন ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে। যেমন একটা উনি বলছিল যে ওই সময় কেন সিচুয়েশনটা এরকম হচ্ছে, যে একটা হচ্ছে ঢাকাতে নতুন পুলিশ এসছে, তাদের জন্য আমি পুলিশের বক্তব্যটা বলছি, নতুন পুলিশ অন্যখান থেকে পোস্টিং দিয়ে আসছে, কারণ ফেসিবাদের সাথে যুক্ত যারা, তাদেরকে পোস্টে না রাখা, বা মফস্বল থেকে এসছে যারা শহরে দায়িত্ব পালন করেনি, তাদের সোর্সের ইস্যুর কথা আমি শুনেছি। একইভাবে যেমন একটা শহরের আইডিয়ালি যে পুলিশ এবং জনসংখ্যার অনুপাত থাকতে হয়, যে স্ট্যান্ডার্ড, ধরেন জাপানের কথা বলে যে 400 পিপল, বা আমেরিকাতে বা ইউরোপে একটা মেনটেন করা হয়, সেটা আমাদের এখানে এখনো, আমার মনে হয় সাইদ ভাই আরো ভালো বলতে পারবেন, এটা 1000 বা তারও অনেক বেশি। এবং এই মুহূর্তে যে ডিপ্লয়মেন্ট দরকারটা ছিল, আমরা এই যে আওয়ামী লীগের বিদায়ের পরে, সেই সংখ্যাটা কিন্তু কমেছে। আবার পুলিশ তথ্য দিয়ে রাখি, যেটি হচ্ছে 2022 সালের আদমশুমারি অনুযায়ী, শুধু মোহাম্মদপুরের কথা যদি আমি বলি, এই ব্লকে প্রতি বর্গ কিলোমিটারে 70,939 জন। আমি সেটাই বলছি। তার মানে ওই দিন ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যান্য জায়গায় ঢাকার অন্যান্য ঘনত্বের চেয়ে প্রায় দ্বিগুণ। তারপরে নিয়োগটাও যে গতিতে হওয়ার কথা ছিল, আমরা আশা করি যে গতিটা বাড়বে, তখন ওই নিয়োগটা হয়নি। এরপরে আপনার আর একটা জিনিস হচ্ছে যে ওই এলাকাটার, আমি পুলিশের রেফারেন্স দিয়ে আবার বলছি, যে জিওগ্রাফিক লোকেশন, অনেকে ক্রাইম করে এসে ওদিকে ধরেন কেরানীগঞ্জ পর্যন্ত একটা ওয়ে আউট আছে, এদিকে না আসলে ওদিক থেকে ঢুকে বের হওয়ার। আর একটা ইন্টারেস্টিং তথ্য, একটু পলিটিক্যাল স্টেটমেন্ট হচ্ছে, বাট আমি ওই পুলিশের রেফারেন্স দিয়েই বলি যে এখন অনেক নেতাকর্মী আওয়ামী লীগের যারা কর্ম নাই তাদের, বা বিভিন্ন এলাকা থেকে এই ধরনের ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছে, তাদেরও একটা সক্রিয়তা বা রিক্সা সেন্ট্রিক যেসব বস্তি এখনো যেখানে গিয়ে থাকে ওই এলাকাগুলোতে, ওই পুলিশ কর্মকর্তা আমাকে বলছিলেন যে এটাও একটা কারণ। এখন এই কারণগুলো আমি বললাম, কিন্তু আমার তো কারণগুলোর সমাধান করতে হবে। আমি সমাধানের জন্য একটু আমি যেতে চাই, কথা বলতে চাই খান সাইদ হাসানের সঙ্গে, এবং আপনার কাছ থেকে জেনে নিতে চাই, মোহাম্মদপুর আলোচিত একটি জায়গা, এই জায়গার যে বিশেষ করে জেনেভা ক্যাম্প এবং ক্যাম্পের আশেপাশে মাদকের যে সিন্ডিকেট, এটি আসলে কেন নিয়ন্ত্রণ করা যায় না, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 1 এর দর্শক শ্রোতাদেরকে, এবং আমাদের যে সম্মানিত দুজন আলোচক আছেন, কাজী রনক সাহেব এবং অধ্যাপক ডক্টর আব্দুল মামুন, সবাইকে। তো মজার ব্যাপার কি, আমি একটু আমার কথা একটু ক্যাজুয়াল হয়ে যাবে। আমরা এখানে যে 4 জন আলোচনা করছি, আমরা 4 জনই কিন্তু জানি যে সমস্যাটা কি হলে সমাধান করা সম্ভব, কিন্তু আমরা কেউই মুখ ফুটে বলতে পারছি না। ব্যাপারটা অনেকটা ওরকমই। আমি ওনাদের যে আমার আগের দুজন সম্মানিত বক্তা যে দুইটা কথা বললেন, আমি তাদেরকে একটু রেফার করে বলতে চাই। ওনাদের মধ্যে কিন্তু কিছু কথা এসেছে। প্রথম কথা হলো, রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালক সরকার চান কিনা যে এটা আমরা এখান থেকে নির্মূল করব, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হলো যে পুলিশের কথা যে বলছেন, পুলিশ গভর্নমেন্টের একটা মেশিনারি, সরকারের একটা মেশিনারি। যদি সরকার চায় তাহলে ওরা করতে পারবে, আর না হলে এত বেশি ফ্যাক্টরস এটার মধ্যে, যেমন যে বললেন অভাব, বেকারত্ব, তারপরে ঘনবসতি, আপনার কাজের ইয়ে থেকে হতাশা, মানে কর্মসংস্থান না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এটি পুরোটাই রাজনৈতিক একটি সিদ্ধান্তের জায়গা থেকে এটাই সমাধান আসতে হবে? রাজনৈতিক এবং ওই যে বললাম যে সামাজিক, সুতরাং এটার সাথে আপনি শাস্তি দেওয়ার বিধানটাই নিশ্চিত করলে আপনি পারবেন না। পাশাপাশি যে কারণে যে সমস্ত হতাশা থেকে মাদক আসক্তির সৃষ্টি হয়, সেদিকে অ্যাড্রেস করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মেইন যেটা ল এনফোর্সিং এজেন্সি পুলিশ, তাদেরকে রেসপন্সিবল করতে হবে যে তুমি ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার প্লেস, এইখানে যদি কোনো কিছু হয় ইউল বি হেল্ড রেসপন্সিবল। আর যদি তুমি এটা ঠিক করতে পারো তাহলে তুমি পুরস্কৃত হবা। তার কারণ আমাদের সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের এটাই হলো আমাদের নিয়মতাই, কিন্তু দেখবেন সব জায়গায় যে আপনি ভালো কাজের জন্য যদি আপনি স্বীকৃতি পান, পুরস্কৃত হন, আর খারাপ কাজের জন্য যদি আপনার শাস্তি হয়,
তাহলে আপনি দেখবেন অনেক কিছু হয়ে যাবে। আর একটা যেটা হলো আমাদের, আমরা এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, বিচার ব্যবস্থা, এটা তো কি অবস্থা আপনারা নিজেরাই জানেন। একজন আসামি, একজন কোন ক্রিমিনাল খুব কম বিশ্বাস করে মানুষ, বা ক্রিমিনাল নিজেও বিশ্বাস করে যে তার যদি ক্ষমতা থাকে বা অর্থ থাকে তাহলে সে শাস্তির আওতায় আসবে। গ্রেপ্তার তো কোনো বিষয় না, এটা একটা বিচারিক প্রক্রিয়া, এটা জাস্ট শুরু, ইনিশিয়াল একটা স্টেজ। এরপরে তার বিরুদ্ধে মানে আপনার কেস হওয়া, তাকে প্রসিকিউট করা এবং তাকে কনভিক্ট করা, এই যে তিনটা টায়ার। একটা পুলিশ তো শুধু অ্যারেস্ট করে আর ইনভেস্টিগেশন করে, প্রসিকিউশন করে তো অন্য কেউ, আবার ট্রায়াল কনভিকশনও করে আর একটা সেগমেন্ট। তো এই তিনটার মধ্যে কি সমন্বয় আছে এবং তিনটা কি আমাদের প্রত্যাশিত মতে কাজ করছে? যদি তাই করতো তাহলে কিন্তু আজকে এরকম হতো না। যদি অপরাধী যদি মনে করতো যে আমি অপরাধ করে টুডে টুমোরো আমার অপরাধ অনুযায়ী আমাকে শাস্তি পেতেই হবে, আমি তাহলে সে করতো না। মানে 100 জনের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার হয় না। আপনি 2-4-5 জনের বিরুদ্ধে এক্সাম্পলারি নেবেন, অন্যগুলো ডেটারেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু সেই পরিস্থিতি পরিবেশ কি আমাদের দেশে আছে? এবং এটা কি করলে হবে এটা আমরা সবাই জানি, কিন্তু তারপর হয়তো অনেকে অনেক মুখ ফুটে বলতে পারছি না। তো এইগুলো হলে আমার মনে হয় হবে। আর দ্বিতীয়ত একটা জিনিস যেটা, ইয়াস, 5ই অগাস্ট 2024-এর পর থেকে পুলিশের মনোবল তো অনেকখানি দুর্বল হয়ে গেছে, ভেঙে গেছে। আর তাদের পুলিশের পূর্ববর্তী কর্মকাণ্ড, কৃতকর্মের কারণে মানুষের যে অনাস্থা এবং তাদের যে দুর্বলতা, এটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। যে যতই বলুক, তাদের মধ্যে এখনো ওই ভীতিটা কাজ করে। আর আপনার ভালো কাজ করতে গেলেও অনেক সময় এটা ভিক্টিমাইজড হয়। তারপরে এই যে ধরেন মোহাম্মদপুর থানার কথা যদি আপনি বলেন, বা মোহাম্মদপুর এলাকায় যে সমস্ত পুলিশ অফিসার চাকরি করে, তাদের ফ্যামিলিরা তো এখানেই থাকে, তাদের ছেলে মেয়েরা ওখানে লেখাপড়া করে, অথবা তাদের ফ্যামিলি ওই এলাকাতেই তারা বসবাস করে। কাজে এদের সাথে যে এই জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে অ্যাড্রেস করতে পারি তাহলে সম্ভব। যদি আপনার মালয়েশিয়ার মতো দেশে সম্ভব হয়, সিঙ্গাপুরের মতো দেশে সম্ভব হয়, তাহলে আমাদের দেশে কেন হবে না? এটা তো আমি বুঝতে পারি না, এটা করা সম্ভব। কিন্তু সেইভাবে সবাই যারা কনসার্ন, সবাই যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে। এবং আর একটা জিনিস দেখেন, মাদকে যে আমাদের প্রফেসর সাহেব বললেন যে 1 পুড়িয়া গাঁজা যে তাকে সে ধরা পড়ে, কিন্তু এই গাঁজার পেছনে যিনি গডফাদার থাকেন, বদিরা, কক্সবাজারের বদিরা বলছি আমি, তাদের কি কখনোই আইনের আওতায় আনা হয়েছে? আপনি বদিদেরকে ধরেন, দেখবেন অটোমেটিক্যালি সবকিছু। না, কিন্তু পুলিশেরই তথ্য বলছে যে মোহাম্মদপুরে এখন পর্যন্ত 17টি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে, ছোট বড়। পুলিশেরই তথ্য এটি। তাহলে এই 17টি যে ছোট বড় অপরাধী দল আছে, তারা কি এতটাই শক্তিশালী কিংবা রাজনৈতিকভাবে এতটাই সম্পৃক্ত যে পুলিশ তাদেরকে চিহ্নিত করতে পারছে কিন্তু আইনের আওতায় আনতে পারছে না? আমি একজন ওই যে মোহাম্মদপুরের যিনি ডিসি অথবা এডিসির দায়িত্বে আছেন, ওনার আমি একটা স্টেটমেন্ট দেখেছিলাম মাসখানেক আগে। উনি বলেছিলেন, কিশোর গ্যাং নিয়ে কথাটা বলেছিলেন, যে কিশোর গ্যাং নিয়ে যখন আমরা কাজ করতে গেলাম, এবং যাদেরকে আমরা, কিশোরদের তো কিছু আপনার আছে, জানেন, ইন্ডেমনিটি আছে আইনে, তো সেইটাই যখন আমরা বড়দেরকে বা ওই এলাকায় যারা মোটামুটি নেতৃত্ব দেন, বা যারা প্রভাবশালী, বা যাদের কথা মানুষের শোনে, এরকম লোকদেরকে যখন আমরা সম্পৃক্ত করতে গেলাম, তখন আমরা দেখলাম যে এদের বেশিরভাগই কিশোর গ্যাং পরিচালনার সাথে সম্পৃক্ত, জড়িত। এরপরে আর তারপরে আর কোনো কথা শোনা যায় না। তার মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো শক্তি, সাহস, সামর্থ্য কোনটাই বোধহয় ওই পুলিশের অফিসার নাই। এটাই সে মিন করলো, যদিও সে কথাটা বলেনি। এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে পারি যে না আছে, যেই হোক না কেন, অপরাধী হলে তার অপরাধের ওই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতেই হবে। তার যত ক্ষমতাশালী হোক, যত বৃত্তশালী হোক, আর যত যাই কিছু হোক, সে পাবে না। তাহলে কিন্তু এটা করা সম্ভব, এবং আমাদের দেশে এখনো সম্ভব। বিকজ আমাদের দেশে আইন যেটা বলেন, পুলিশ পাবলিক রেশিও আমাদের সময় ছিল 1:1300, এখন হয়তো কিছুটা কমেছে, হয়তো তাও 1:1000। বাট আমাদের যেটা হলো যে আমাদের জাতিটা, ন্যাশনালটা ইউনিফাইড জাতি, এবং আমাদের বেশিরভাগ লোক কিন্তু এখনো ল অ্যাবাইডিং এবং পিস লাভিং, যেটা অন্য দেশের মতো না। জি থাকবেন খান সাইদ হাসান আপনার আমাদের সঙ্গে। এবং আমি আব্দুল মামুন, আপনাকে স্যারের একটি প্রশ্নের উত্তরের প্রসঙ্গ ধরেই একটু বলতে চাই যে এই যে 17টি কথা বলা হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশেরই একটি মানে সংখ্যা এটি দেয়া, তাদের সাথে এই যে যারা ওপরের মহলে যারা আছেন, তারা রাজনৈতিকভাবে এতই বেশি সম্পৃক্ত যে তাদেরকে ধরা ছোঁয়া যায় না। এই সংস্কৃতিটা আসলে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে দেখেন? না, ঢালাও হয়তো সেটা বলতে চাই না, প্রথমত এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে যোগ করি যে যেহেতু উনি পুলিশে ছিলেন, ওনার অ্যাক্সেসটা তো পুলিশে বেশি, বাট আমাদেরও তো যোগাযোগে যে কথাটা আমি বলছিলাম, ওই কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। সেটা যখন আমি জিজ্ঞেস করলাম ওই সময় যে এই কিশোর গ্যাংয়ের এই সমস্যাটা কেন সমাধান করা যাচ্ছে না, তখন যেটা বলছিল দুটো ইস্যু। একটা হচ্ছে যে একজনকে ধরলে আরেকটা নেতা তৈরি হচ্ছে ওর, আবার এটা যদি অ্যাডভেঞ্চারাস এবং কিছু কিছু অ্যাডভান্টেজ, দারিদ্রতার ইস্যু আছে, বকে যাওয়ার ইস্যু আছে, একটা ধরলে একটা নতুন গ্যাং তৈরি হয়। আবার যেমন এটাও ঠিক যে সব কিশোর গ্যাংয়েরই কিন্তু আবার
ওই গডফাদার বা এলাকার ওটা থাকেও না, এটাও কিন্তু ঠিক। আর আরেকটা হচ্ছে যে তার মানে এটা নিয়ন্ত্রণ করার জন্য যে সার্বিক একটা সংহতি, সামাজিক সংহতি দরকার, সেটা পুলিশ, রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম বা ওই পাড়া প্রতিবেশী যারা, সবার একটা সমন্বিত উদ্যোগ দরকার। দ্বিতীয় আর একটা বিষয় যে এই কথাটা আমি একটু অন্যভাবে বলতে চাই বা একটা দ্বিমতই পোষণ করি, যে রাষ্ট্রের কমিটমেন্টের জায়গাটা নিয়ে অন্তত এই মুহূর্তে প্রশ্ন তুলতে চাই না। সেই জায়গাটা আমি কোনো প্রবলেমও দেখি না। যখন আপনি রাষ্ট্র বলবেন বা সরকার বলবেন, সেটার প্রশ্ন দেখি না। হ্যাঁ, কোনো কেন দেখেন বা এটা দেখি না এই জন্য যে কমিটমেন্টের জায়গাটাতে এটা ভিজিবল। যেমন আমি একটু উদাহরণটা সলিমপুরে দিলাম, সেই কমিটমেন্টের জায়গাটা ভিজিবল। এখন প্রায়োরিটিটা কেমন হচ্ছে, যেমন যে উদাহরণটা আমি দিচ্ছিলাম যে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে হলো যে এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা কিন্তু কমছে। তার মানে কি, মেশিনারিজ কাজ করছে, সরকারের সদিচ্ছা আছে, এই মেসেজটা যাচ্ছে। এবং আপনার কথাটা থেকে উদাহরণ দিতে 10 বছর আগে আপনি রিপোর্ট করেছিলেন, একই অবস্থা এখনো দেখছেন। তার মানে মোটা দাগে এই জায়গার, যেমন জঙ্গল সলিমপুরের মতো একটা সমাধান এখানে দরকার। আর একটা জিনিস এটা ভুলে গেলে হবে না, যে রাষ্ট্র, সরকার বা মন্ত্রী কিন্তু ওই পুলিশকে বলেনি যে তুমি গিয়ে রাজনৈতিক নেতার সাথে কলুশন করো, 1। 2 হচ্ছে তুমি দায়িত্ব পালন করছো, কোনো রাজনৈতিক নেতার দায়িত্ব তুমি এটা নিয়ে চলে যাবে, ওখান থেকেই শুরুটা হওয়া দরকার। তার আগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া দরকার। আপনার এই রিপোর্টের পরে দেখলে খুশি হতাম যে অন্তত এই রিপোর্টের পরে যে অফিসার কথা বলেছেন, যে গাড়ি নিয়ে চলে গেছেন, কোনো না কোনো অ্যাকাউন্টেবিলিটির আওতায় এসে শাস্তি। আরেকটা জিনিস বলে শেষ করিনি, সেটা হচ্ছে মনোবলের ঘটনাটা এখনো একটা বড় ইস্যু। উনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করছেন, এবং যখন আমিও কথা বলি তখন এটা একটা ইস্যু ছিল যে যে জায়গায়, যে এলাকায় আমি থাকি সেই এলাকায় কাছাকাছি বাসা নেওয়া আমাদের সবারই একটা অন্যতম কারণ। ইনসেন্টিভ কম, সোর্স। আবার আরো একটা জিনিস তখন এসেছিল যে সোর্সকে প্রতিপালনের যে বিষয়টা থাকে, সেটাও কিন্তু এখন ওইভাবে পুলিশের ফান্ডিংও সম্ভবত কমে গেছে, কারণ এগুলো অনেকভাবে ম্যানেজ করা হতো, সেটা আর আমি উল্লেখ করতেছি না, সেটাও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে। আমাদের আরেকজন সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্ন জেনে নিতে চাই। ইমন, আপনি তো মোহাম্মদপুরের বিভিন্ন সময়, শুধু মোহাম্মদপুর না, ঢাকা বিভিন্ন অপরাধের খবর সংগ্রহ করেন এবং এগুলো বিশ্লেষণও করেন। জঙ্গল সলিমপুরে যে ধরনের প্রক্রিয়ায় সরকার গেছে, মোহাম্মদপুরে কি মনে করেন সেই ধরনেরই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত? আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, মোহাম্মদপুর আগে থেকে আলোচিত একটি জায়গা, এবং বিশেষ করে মোহাম্মদপুর বেশি আলোচনায় আসে গণঅভ্যুত্থানের পর থেকে। সেখানকার যে একটি পলিটিক্যাল কাঠামো ছিল, সেটি এক ধরনের নিয়ন্ত্রিত ছিল। সেটি ভেঙে যাওয়ার পরে এই জায়গাতে যেহেতু অনেক রকম বাণিজ্য আছে, সে কারণে অনেক পক্ষ এখানে ঢুকে গেছে। অনেক শীর্ষ সন্ত্রাসী আছে যারা এই জায়গাটিকে দখল করতে চায়। এখানে ল্যান্ডের ব্যবসা থেকে শুরু করে মাদকের ব্যবসার একটি বড় হাব হিসেবে পরিচিত বাংলাদেশে বা ঢাকায়, যে কারণে জেনেভা ক্যাম্পকে ঘিরে এই মাদক ব্যবসাটা পরিচালিত হয়। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এই মাঠ দখলকে কেন্দ্র করে দেশের বাইরে যারা শীর্ষ সন্ত্রাসী আছেন তারাও এক ধরনের লিড দিচ্ছেন শুধু মোহাম্মদপুরকে দখল করার। কিন্তু মাদকের সমস্যা যদি বলেন, মোহাম্মদপুরে মাদকের সমস্যা রয়েছে, কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, ধরুন মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা বা যে কোনো জায়গাতে আপনি এখন যদি বাংলাদেশের মাদক এক বাক্যে কিনতে চান, সেটি আপনি পাবেন। অর্থাৎ জঙ্গল সলিমপুর কিংবা মোহাম্মদপুর নিয়ে আমরা যে আলোচনা করছি, সেই আলোচনাটাই আমার কাছে অনেকটা মনে হচ্ছে আমার আসলে সমস্যা হচ্ছে মাথায়, কিন্তু আমি আঙুলের ট্রিটমেন্ট করছি। বাংলাদেশের প্রধান যদি এখন সমস্যা ধরেন, এই মোহাম্মদপুরে যেই মাদকটি সব থেকে বেশি বিক্রি হতে দেখি, সেটি ইয়াবা। এই ইয়াবা তো বাংলাদেশে তৈরি হয় না, তাহলে সেটি আসে কোত্থেকে? সেটার রুট কোথায়? আমরা তো জানি যে সেটি টেকনাফ বর্ডার হয়ে আসে, তাহলে সেই পথ কেন বন্ধ করা যাচ্ছে না? অর্থাৎ মাদকের যে রুট রয়েছে, যেই প্রবেশ পথগুলো রয়েছে বাংলাদেশের মূল জায়গাগুলোতে হিট না করে এই শুধুমাত্র অভিযান দিয়ে এটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। গত 2 বছরে পুলিশ অসংখ্য অভিযান পরিচালনা করেছে, সেনাবাহিনী নিজে অভিযান পরিচালনা করেছে। আমরা 5ই আগস্টের পরে অস্ত্র উদ্ধার করতে যখন বিভিন্ন বস্তিগুলোতে গিয়েছে, এরকম ক্রাইম স্পটে গিয়েছে, সেনাবাহিনীর সাথে আমরা কভার করেছি রাতভর, সেখান থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। কিন্তু মাদক প্রতিনিয়ত ঢাকায় ঢুকছে। সেই রুটগুলো কি, সেটা নিশ্চয়ই গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে যদি সেটি বন্ধ করার সদিচ্ছা থাকে। কারণ এটি শুধুমাত্র টেলিভিশন টকশোতে বা আমরা যে টেলিভিশনে রিপোর্ট করি সেই জায়গাতে সীমাবদ্ধ না, এর পেছনে শত শত কোটি টাকার বাণিজ্য আছে। এবং রাজনৈতিকভাবে এর আগেও এই ব্যবসার সাথে যারা রাজনৈতিক সাথে জড়িত থাকেন, তারা
কেউ কেউ এই ব্যবসায় শেল্টার দিয়ে থাকেন, কারণ এখানে এক ধরনের একটা কাঁচা টাকার বিষয় আছে। একই সাথে এই টাকার ভাগ অনেক রাজনীতিবিদদেরকে আমরা অতীতে সরাসরি এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত থাকতেও দেখেছি এবং সেই ধরনের তথ্য আমরা বারবারই গণমাধ্যমে উঠে আসতে দেখেছি। ইশতিয়াক কেমন থাকবেন? আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন বলছিল যে আমরা আসলে মাথার চিকিৎসা না করে আঙুলের চিকিৎসার দিকেই নজর দিচ্ছি। আসলে কি বিষয়টি তাই মনে করেন? ইমন যথার্থই বলেছে যে আমরা মাথা চিকিৎসা না করে আঙুলের চিকিৎসা করছি। আর এটা বলার পেছনে যেই মূল যুক্তিটা সেটা হলো যে আমরা কিন্তু কতগুলো জিনিসকে ইগনোর করে যাচ্ছি, যে কারণে এই পরিস্থিতিগুলো আরও বেড়ে যাচ্ছে। যেমন ধরেন যে আমি মনে করি যদি আজকে আপনি এই ব্যবস্থা রাখতেন পুলিশ প্রশাসনে, যে পুরস্কার ও তিরস্কার দুটোই আপনার বাস্তবিকভাবে প্রয়োগ করে দেখাতে হবে, যে পুরস্কারও দিচ্ছেন যেই পুলিশ অফিসার, যে পুলিশের কর্মকর্তারা রেইড করে ভালোভাবে সবকিছু দখল করছে, ঠিক আছে। গেল মাসের 20 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 15 জন, আমি যদি ভুল না করি, 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে পুরস্কৃত করেছে নানা ধরনের সামাজিক এবং তার দায়িত্বশীল জায়গা থেকে কাজ করবার কারণে। এবং সেখানে উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে মোহাম্মদপুরে চাপাতি দিয়ে এক বিকাশের দোকানিকে কোপানোর পরে লুট করে নিয়ে যাওয়া, তাদেরকে গ্রেপ্তার করা। এর বাইরে পুলিশ বৃষ্টির পানি আটকে যাচ্ছিল, সেটি ট্রাফিক সার্জেন্ট সে নিজ দায়িত্বে ওটি পরিষ্কার করছে। এই ধরনের নানা, এগুলো হচ্ছে আসলে পেরিফেরিয়াল আপনার মানে অ্যাক্টিভিটি, উদাহরণ হিসেবে সে ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো স্পষ্টত, আমি যখন দেখেন এখন কিন্তু ট্রাফিক পুলিশরা মামলা দিতে বেশি আগ্রহী ওই ক্যাশ টাকা ঘুষ নেওয়ার চাইতে। তার কারণ হলো যে মামলা দিলে যে পার্সেন্টেজ দেওয়া হয় তাদেরকে, সেটা নর্মালি একটা ট্রাক ধরুক বা যেটাই ধরুক 200 টাকা 500 টাকা এরকম এর ভিতরে আর কি সীমাবদ্ধ থাকে। কিন্তু মামলাটা দিলে 3000 বা 4000 টাকার মামলা, সেটা পার্সেন্টেজ হিসেবে ওই রেশিওটা অনেক বেড়ে যায়। তো ফলে কিন্তু পুলিশ এখন ওদিকে বেশি যাচ্ছে, এই নর্মাল হেনস্থাটা করছে না। কিন্তু আপনি পুরস্কার দেন, তিরস্কারও করেন, এবং তিরস্কার না শুধু, তাদেরকে বহিষ্কার করেন। যদি দেখেন যেমন এই যে আপনাদের প্রতিবেদনে দেখা গেল যে রাত 2টার সময় উনি বসে আছেন, তার চোখের সামনে এগুলো সব হচ্ছে। যে মাত্র আপনাদের প্রতিনিধি তাকে প্রশ্ন করলো, সে আস্তে করে ওখান থেকে। সেখানেও একটা প্রশ্ন আসে যে ওই গভীর রাতে একটি পেট্রোল টহল গাড়ি, যেখানে 3 থেকে 5 জন হয়তো সদস্য থাকে, তাদের যে নিরাপত্তা, সেটিও একটি প্রশ্ন অসংখ্য মানুষের মধ্যে। সে বিষয়টি নিয়ে আমি একটু সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশের সাইদ হাসানের কাছে আরেকবার যেতে চাই। রাতের বেলা যখন এই ধরনের একটি স্পর্শকাতর জায়গা কিংবা বিপজ্জনক জায়গাতে টহল টিম কাজ করে, সেখানে এইরকম পরিস্থিতিতে আসলে তাদের নিরাপত্তাটা আসলে জরুরি কতটুকু? না, ঠিক আছে, এটা তো আপনার যেখানে অপারেশনে যাবে সেখানকার এনভায়রনমেন্ট এবং সেখানকার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ক্রিমিনালদের মুভমেন্ট, ওইভাবেই তারা নিজেদেরকে সুসজ্জিত করে যাবে। এই মোহাম্মদপুরে তো যে আপনি বললেন না, বিকাশের দোকানে থেকে যে ইয়ে করে নিয়ে গেছিল, এবং সেই আসামিদেরকে ধরতে যে গিয়েছিল আদাবর থানার ওসি নিজেও কিন্তু এটাতে উনি আহত হয়েছেন, আক্রান্ত হয়েছিলেন। তো এটা তো আছে। এবার তারপরেও আমার মনে হয় না যে পুলিশের নিরাপত্তা জনিত কোনো সমস্যা ক্রিমিনালদের কাছে হতে পারে। তাহলে সমস্যাটা কোথায় দেখেন? একটা ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্রের কাছে যে কিছুই না, এটা মশা মাছি তুললো না। এখন যেটা আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন, আমাদের আল মামুন সাহেব, যে আপনি ওই রেসপন্সিবল করেন যে তুমি যদি এটাকে করতে পারো ভালো, আর নাহলে তুমি এখান থেকে থাকতে, মানে তুমি এখানে থাকবা না, বা এখানে তুমি এখান থেকে তিরস্কৃত হবা। এটা একটা বিষয়। বাট তারপরে যেটা বললো, যেটা আমাদের এই যে ইশতিয়াক যেটা বললেন, ইমন যেটা বললেন, যে আমাদের ওই মাথাটা আগে চিকিৎসা করতে হবে। মাথাটা চিকিৎসা করলে
অঙ্গগুলো এমনি অটোমেটিক্যালি ফাংশনাল হয়ে যাবে। আর যদি মাথা ঠিক না থাকে তাহলে আপনি যতই অঙ্গগুলোকে ইয়ে করেন ওটা খুব একটা কাজে আসবে না। আর জুডিশিয়ারি সিস্টেম, বিচার ব্যবস্থাটাকে আপনি এখন কিন্তু আমরা গ্রেপ্তার হলেই আমরা খুশি হয়ে যাচ্ছি, আর এরপরে আর কি হচ্ছে আর আমরা খোঁজ নিচ্ছি না। কিন্তু এই যে আমাদের অনেক দেশে আছে, ইভেন সিঙ্গাপুরে আছে, আপনার মাদক ব্যবহারকারী, মাদক বহনকারী এবং মাদকের ব্যবসায়ী, তাদের জন্য একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তো এরকমও শাস্তির পরিমাণ যদি দু একজনের যদি এরকম শাস্তি হয় তাহলে কিন্তু অন্যরা সাবধান হয়ে যাবে। কিন্তু এখন তা না, খুব বড় অ্যারেস্ট হচ্ছে, তারপরে আমাদের বললেন, আমাদের প্রফেসর সাহেব বললেন, অ্যারেস্ট হওয়ার পরে কোর্টে যাওয়ার পরে তাদের আপনার জামিন হচ্ছে কি হচ্ছে না, তাদের কি বিচার হচ্ছে কি হচ্ছে না, এগুলো ব্যাপারে কারো কোনো খেয়াল নেই। জামিন হচ্ছে। স্যার, আমি একটু ইশতিয়াক ইমনের কাছে যেতে চাই। যে প্রসঙ্গটি আসলো যে আইনের এক ধরনের দুর্বলতা আছে, যে যখন গ্রেপ্তার হচ্ছে কিছুদিন পরে আমরা দেখছি জামিনে পেয়ে যাচ্ছে, এবং তাদের আগের যে চেহারা তার চেয়ে হয়তো ভয়ঙ্কর রূপে, কিংবা জামিনে আসার পর এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তার কারণে যে তিনি জামিনে আসছেন, আবারও একই কাজ নতুন করে শুরু করছেন। এই সংখ্যাটাও তো পুরো বাংলাদেশের চিত্রর কথা দেখি আমরা, সেখানে তো একই রকম পরিস্থিতি। সেখানে আসলে কাজ করার কি জায়গা আছে, মানে আপনার কাছে কি মনে হয়? দেখুন, তো আপনিও রিপোর্ট করেন, আমরাও বাইরে রিপোর্ট করি। মানে কোর্টের যদি বাংলাদেশের ইয়াবার পরিস্থিতি তো একেবারে ভয়াবহ পর্যায়ে চলে গেছে, একেবারে গ্রাম পর্যায়ে এখন ইয়াবার এই অপব্যবহার শুরু হয়েছে, এবং এটি একেবারে হাতের নাগালের একটি মাদক বাংলাদেশকে গ্রাস করছে, এবং সেই যুব সমাজ সেই জায়গাতে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, আমাদের আদালতে অনেক আইনজীবী আছেন যারা এই মাদক কারবারিদের বাকিতে জামিন করান। মানে এটি শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু তারা এই যারা আপনি যে কোনো মামলায় যদি আপনি 20,000, 30,000 বা 40,000 টাকার জামিন ফি নেয় বা 1 লাখ টাকা নেয়, তাহলে এই যাদের মাদক কারবারিদের পুলিশ অনেক চ্যালেঞ্জ নিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা তারা জামিনের জন্য একজন আইনজীবীকে দেয়, এবং এই আইনজীবীরা জামিন করানোর পরে বাকিতে সেই টাকা তারা পরিশোধ করেন, অর্থাৎ বাকি টাকা পরিশোধ করেন তাদের জামিন, কারণ তারা বাইরে যখন আসবেন তখনই তাদের ইনকাম শুরু হবে। অর্থাৎ মাদকের টাকা একেবারেই কাঁচা টাকা। অর্থাৎ এটিকে যদি আপনি পুলিশের অনেক সময় আমরা দেখেছি যে পুলিশ অনেকটা ইগনোর করে এই ঘটনাগুলোর ক্ষেত্রে, আবার অনেক সময় অনেক পুলিশ সদস্য আছেন যারা এই মামলাগুলোকে হালকা করে দেন, অর্থাৎ মাদকের যে মামলাগুলো শাস্তি হবে সেটি প্রাথমিক পর্যায়ে তারা শেষ করে ফেলেন। এরকম নানান অভিযোগ আছে। অর্থাৎ পুরো ব্যাপারটা যে শুধুমাত্র মাদক কারবারিদের মাধ্যমে করছে তা না, এর মধ্যে পুলিশ জড়িত আছে, এর মধ্যে রাজনৈতিক শেল্টার রয়েছে, এবং এর মধ্যে আইনজীবী রয়েছে। এবং আমরা কোনো ক্ষেত্রে এমনও দেখেছি বিগত সময়ে যে কোনো আদালতের সুনির্দিষ্ট কোনো জজের কাছে এই মাদকের মামলা দেয়া হয়, কারণ তার কাছে জামিন পাওয়া যায়। এবং কেন এই জামিনটা হয় সেই প্রশ্ন হয়তো যারা এই আইনজ্ঞ আছেন তারা খুব ভালোভাবে। ধন্যবাদ ইশতিয়াক ইমন, একই সঙ্গে ধন্যবাদ খান সাইদ হাসান আপনাদেরকে আমাদের সঙ্গে এই গভীর রাতে যুক্ত হবার জন্য। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। এবারে আলোচনার প্রসঙ্গটি একটু পরিবর্তন করতে চাই। বরিশালের একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেবার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে গ্রেপ্তার 2 জন যুবদলের কেউ নন বলে দাবি করেছে বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। এই প্রসঙ্গটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশালের আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা, এই বরিশালের যে ঘটনাটি, এর সঙ্গে আসলে রাজনৈতিক সম্পৃক্ততা কতটুকু আছে, এবং রাজনৈতিক সম্পৃক্ততা যদি না থাকে তাহলে কি এভাবে আসলে যে নির্যাতনের ছবিটি আমরা দেখলাম, যেভাবে প্রভাব ওইখানে বিস্তার করা হয়েছে, সেটি আসলে সম্ভব কিনা?
জি আসলে যেমনটি বলছেন আমরা কিন্তু দিনভর আজকে এটা নিয়েই কাজ করেছি। বরিশালের গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি কিন্তু গত 3 দিন আগের একটি ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বরিশাল আদালতে আব্দুল আজিজ যিনি আসলে নির্যাতনের শিকার হয়েছেন তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং আজকে সেটি শুনানির দিন ছিল এবং আজকে এই শুনানির দিনের আগের দিন অর্থাৎ গতকালকে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল হবার পরে আমরা মূলত জানতে যেটি পারি সেটি হচ্ছে যে উনি যেই ডেভেলপিং এর যে ব্যবসাটা করে সেই ব্যবসার সাথে যারা নির্যাতন যিনি করেছেন লিটু সহ আরো বেশ কয়েকজন কিন্তু এই ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং সেই ব্যবসায়িক কোন্দলের কারণেই কিন্তু এই গতকালকে যে গত 3 দিন আগের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সেটি ঘটে এবং আজকে কিন্তু এ নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন করেছে বরিশাল মহানগর এবং জেলা যুবদল। তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের এই যিনি নির্যাতনটি করেছেন মূলত লিটু কিন্তু এই মহানগর এবং জেলায় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় এবং পদধারী নয় নাকি রাজনীতির সঙ্গে যুক্তই নয়। তিনি একদম বরিশালের যে সদর রোডের প্রাণ কেন্দ্র অর্থাৎ যেখানে বিএনপির পার্টি অফিস 9 নম্বর ওয়ার্ডে কাঠপট্টি 4 থেকে 100 কোস দূরে তার বাড়ি এবং তার ভাই কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং বরিশালের বিএনপির কিন্তু তিনি প্রথম সারির একজন নেতা। সুতরাং তারা কিন্তু পারিবারিকভাবে বিএনপির একটি বলয় থেকে থাকে, তবে তার কোনো রাজনৈতিক এখানে কোনো পরিচয় নেই। ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা, কিন্তু তিনি সরাসরি যুক্ত নন, তাই তো? জি, যিনি অভিযুক্ত তার ভাই রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তাই কি? সঠিক, আমরা এমন মেসেজই পেয়েছি যে আসলে তিনি কোনো রাজনৈতিক সাথে জড়িত না, তবে তিনি আসলে বিএনপি সমর্থন করেন। এর একটি প্রভাব বলতে কি তার সাথে সবসময় তিনি একদম আগেই বলেছিলাম যে একদম মূল শহরে এবং বিএনপির। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম। এবং আমি এই রকমই আরেকটি ঘটনাকে একটু বলতে চাই যে নারায়ণগঞ্জ 2,500-এ একজন বিএনপি নেতার ভাই চিকিৎসককে নির্যাতন করেছেন এবং তার প্রেক্ষিতে 2,500-এর যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চিকিৎসক আছেন তারা কর্মবিরতিতে গেছেন। সেই নারায়ণগঞ্জ প্রতিনিধি নাফিজ আশরাফ তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আশরাফ ভাই, কেমন আছেন আপনি? আর ঘটনাটি, আজকের ঘটনার বিস্তারিত যদি বলতে পারেন একটু। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, 2,500 উপজেলার সভাপতি ইউসুফ হোসেন, তার ছোট ভাই হচ্ছে বিল্লাল হোসেন তার স্ত্রীর পেটের ব্যথার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে যে কর্তব্যরত ডাক্তার ছিলেন কামাল সাহেব, তিনি তাকে দেখে একটা ইঞ্জেকশন লিখে দিয়েছেন। সেই ইঞ্জেকশনটা বাইরে থেকে কিনে আনার জন্য তাকে দেওয়া হয়েছে এবং সে বাইরে গেছে, কিনে আনার জন্য ইঞ্জেকশনটা বাইরে গেছে। ওই সময়ে আবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2 জন রুগী এসছে, তারা খুব সিরিয়াস অবস্থায় ওই হাসপাতালে এসেছে। তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওই ডাক্তার সাহেব ওই দিকে গেছে এবং ওই সময়ই ইঞ্জেকশন নিয়ে ফিরে এসেছেন বিল্লাল হোসেন তার স্ত্রীর ট্রিটমেন্টের জন্য। তিনি আইসা খুব তাড়াহুড়া করতেছেন এই ইঞ্জেকশনটা পুশ করার জন্য এবং সে বলছে একটু অপেক্ষা করেন, আমি এখানে সিরিয়াস রুগী, এই রুগীটা একটু দেখে আমি আসতেছি। সেটা তার সহ্য হচ্ছিল না। সহ্য না হওয়াতে সে বড় ভাই ইউসুফ হোসেনকে, যে উপজেলা বিএনপির সভাপতি, সে তাকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই প্রায় 20-30 জন লোক নিয়ে এসে এই ডাক্তারের উপরে হামলা চালায়, তাকে মারধর করে একটা রুমের ভিতরে গিয়া জিম্মি করে রাখে। পরে কিছুক্ষণ পরে তাকে মারধর করে এই খবরটা পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ আসার পরে তাকে উদ্ধার করে, মানে চিকিৎসককে জিম্মি করা হয়। তাকে এই ডাক্তার সাহেবকে আবার ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে মূলত বিষয়টুকু। এই বিষয়ে এখনো পর্যন্ত মামলা হয় নাই, কেউ মামলা করেনি এবং
ওসি সাহেব বলেছেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা 2,500-এর, তিনি বললেন যে মামলা যদি দেওয়া হয় তাহলে আমরা মামলা নেব, কিন্তু এখনো মামলায় যায়নি তারা কেউ। তো এই ঘটনার পরপরই যে মানে ইমার্জেন্সি ছাড়া অন্যান্য চিকিৎসা যে ব্যবস্থা সেগুলো বন্ধ রেখেছিল তারা, অনেকক্ষণ বন্ধ ছিল, প্রায় 1 ঘন্টা 3 বন্ধ ছিল। তারপরে নাফিস আশরাফ, আপনাকে একটু থামাই। ঘটনাটি ঘটলো, ঘটার পরে পুলিশ এখন পর্যন্ত মামলা হয়নি বলে কোনো ধরনের গ্রেফতার কিংবা সে ধরনের কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে যায়নি। সাংগঠনিকভাবে বিএনপির স্থানীয় সাংগঠনিক পর্যায় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, সাংগঠনিক কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয় নাই। এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা কেউ নেয়নি, কোনো জেলা থেকে অন্তত নেওয়া হয়নি। কেন্দ্র থেকে নিয়েছে কিনা সেই বিষয়টা আমরা এখনো জানতে পারিনি। নারায়ণগঞ্জ জেলা থেকে নেওয়া হয়নি এবং উপজেলা থেকেও নেওয়া হয়নি। উপজেলার তো প্রধান সেই ইউসুফ হোসেনই, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হলে জেলা থেকে নেবে। জেলা এই ব্যাপারে কোনো বিষয়ে এই ব্যাপারে কিছু বলেনি। ধন্যবাদ আপনাকে। জেলা কিংবা এই যে তৃণমূল বরাবর রাজনীতির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে অনেক ভালো ভালো কাজকেও ম্রিয়মান করে ফেলে এই ধরনের কর্মকাণ্ড। স্যার, আপনার কাছে মানে এইটি আমরা দেখেছি যে এর মধ্যে বিএনপি সরকারের ক্ষমতায় আসার পরে এই ধরনের যারাই এরকম যাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত এসেছে সাংগঠনিকভাবে বিএনপি ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই যে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয় এটি কি যথেষ্ট? আসলে না, প্রথম হচ্ছে যে এই দুটো ঘটনার উপস্থাপনটা যেন এমন না হয় যে ঠিক ফেসিবাদ আমলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কাজ করেছে, এই দুটি ঘটনা দিয়ে বিএনপির অনেক শুভ উদ্যোগ, সরকার প্রধানের উদ্যোগ, অন্যান্য মন্ত্রীদের বিভিন্ন উদ্যোগ এবং কর্মকাণ্ড, সরকারের নানামুখী বরিশালে তো এর মধ্যে দুজনকে গ্রেফতার করে ফেলেছে, করা যাবে না। এটা হলো প্রথম কথা। এটা মানে দুটো স্টোরিকে এনে এভাবে দেখাটা ঠিক হবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতেছি। এবং আপনি যেটা বললেন যে আগে তো এটা দেখতাম না যে গ্রেপ্তার হয়েছে বা স্টেটমেন্ট দিচ্ছে, বা আপনি কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটলে সাথে সাথেই বলছে যে আমাদের দলের কেউ না? বা আমরা আজকে মিডিয়ার এই জিনিসটা একটু, আমি শব্দটা ব্যবহার করা দুঃখিত, বাট পোস্টমর্টম যদি করি, যে প্রথমে ধরার চেষ্টা করার না, আমি খুব দুইটা অ্যাঙ্গেলেই দেখা যায়। প্রথমে হলো যে যুব দলের এটা করেছে, সোশ্যাল মিডিয়াতে একদম সয়লাভ করে হলো। মাথায় রাখতে হবে যে যারা বট বাহিনী ছিল তাদের অতি উৎসাহ যেমন আছে, আবার যারা এখন গুপ্ত হয়েছে বা পালিয়ে আছে তাদের একটা উৎসাহ থাকবে। অনলাইনে নির্বাচনের আগে একটা স্ট্যাটিস্টিক আমি দেখছিলাম যে 40% বট অপারেট করে, তো সেখানে এটাকে তুলে। কিন্তু প্রথমে চেষ্টা করা হলো যে এটা যুব দলের নেতা, যখন হলো না তখন বলা হচ্ছে যে তার ভাই স্বেচ্ছাসেবকের সভাপতি, পরে দেখলো না স্বেচ্ছাসেবক সভাপতি না, সাবেক সভাপতি। তারপরে বলা হলো যে তার কোনো পদ পদবি নাই, কিন্তু তার বাড়ি ঘরের আশেপাশে তার বাড়ি। তারপরে যখন বলা হচ্ছে যে সেটাও তখন টিকছে না, বিএনপি যখন বলছে যে যুবদল বলছে যে না আমাদের কেউ না, প্রেস কনফারেন্স করতে বলছে, তারপরে আপনার অন্যান্য স্টেটমেন্টগুলো দিচ্ছে, কেন্দ্র থেকে দিচ্ছে। তারপরে বলা হচ্ছে না সেটা না, কিন্তু সে লোকজন যেহেতু পেল তার মানে সে বিএনপি। তার মানে এটা জোর করে একজনকে বিএনপির নেতা হিসেবে চিত্রিত করে বিএনপিকে একেবারে 4 মাসের মাথায় একেবারে আওয়ামী লীগের সাথে তুলনা করা, বা কোনো রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না, এই কনক্লুশনে যাওয়াটা প্রথম হচ্ছে যে এটা আমি কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করি না। দ্বিতীয় হচ্ছে যে যেটা আপনি বলেন এটা গুরুত্বপূর্ণ, যে তার পরিচয় যেটা হোক, গ্রেপ্তারটা কিন্তু হয়েছে, এটা তো আমরা কখনো দেখিনি। এটা বড় রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন। সরকারের যে কমিটমেন্টের কথা একটু আগে আমরা আলোচনা করলাম, সে জায়গায় একটা কমিটমেন্টটা দেখছি, এবং যেটা আমরা আশা করবো যে এই গ্রেপ্তার রাজনৈতিক পরিচয় যেই হোক, সেটাকে আমরা গুরুত্ব না দিয়ে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আমি কিন্তু নিউজে ওটা দেখতে চাচ্ছিলাম। কিন্তু যেটা দেখানো হচ্ছে যে এটা শুধু আপনার এখানে না, মোটামুটি একটা বিএনপির বিরাট নারায়ণগঞ্জে এখনো গ্রেপ্তার হয়নি, যার কারণে আপনি দেখতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের ঘটনাটা যেটা, সেখানেও মামলা হলে তো গ্রেপ্তার হবে, এবং অবশ্যই এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। বরিশালের ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, নারায়ণগঞ্জের ঘটনাটা সমর্থনযোগ্য যেহেতু না, দলীয় পরিচয় সেটা না দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, এবং এখানে পুলিশ বলছে যে আমরা ব্যবস্থা নেব। আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি তারেক রহমান বা বিএনপি যেটা পরিবর্তনের চেষ্টা করছে, এই জন্য কিন্তু আমি বলছি না যে কোনোটা অ্যাকসেপ্টেবল না, কিন্তু সেই পরিবর্তনের ছোঁয়াটাও কিন্তু মাঠ পর্যায়ে যেতে সময় লাগবে, একদিনে পরিবর্তন হবে না। এটা মোহাম্মদপুরের কেস দেখতে চান যে 12 বছর আগে আপনিও রিপোর্ট করেছেন, 10 বছর আগে, এখন সেটা কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে। এবং আপনি দেখেন যে 4 মাসে এ ধরনের ঘটনা যখনই ঘটেছে,
সেটা নারায়ণগঞ্জে কয়েকদিন আগে বোধহয় নারায়ণগঞ্জে একজন এমপির ছেলেকে অ্যারেস্ট করা হলো। হ্যাঁ, পরবর্তীতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি এর আগে কি মুসলিকের সংস্কৃতি দেখেছেন? এমপির ছেলের গাড়ি মানে গাড়ি ডলা দিয়ে মেরে ফেলেছে, তার কোনো বিচার হয়েছে, কোনো কিছু দেখেছেন? তার মানে সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে। দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদেরকে ওটাকে প্রেস করতে হবে বা এটাকে সাধুবাদ জানাতে হবে যে না, বিএনপি পরিবর্তিত একটা রাজনীতির চেষ্টা করছে। একই সাথে এটাকেও সামনে আনতে হবে যে দলের পরিচয়টাকে আমি বড় করে না এনে বিএনপিকে ডিফেম না করে বরং সরকারের যে সদিচ্ছা, যে সরকার যে গ্রেপ্তারটা করলো সেটা নিশ্চিত করতে হবে। তাহলে দুটো জিনিস লাভ হবে। একটা হচ্ছে আজকে যদি মিডিয়ায় প্রোপাগান্ডাটা এটা না হয়ে নিউজটা হতো যে দুজন অপরাধী অপরাধ করেছে, যদিও শোনা গিয়েছিল তারা, কিন্তু পরে শোনা যাচ্ছে না এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন সে থানায় আছে। জি, আমি সেই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন এই ব্র্যান্ডিং এ না চলে যাই, তাহলে কিন্তু যে সংস্কৃতি বিনির্মাণের প্রচেষ্টা চলছে সেটা কিন্তু ব্যাহত হবে। আব্দুল্লাহ মাহমুদ স্যারের একটি কথার একটি পয়েন্ট ধরে আমি রৌনক ভাই আপনার কাছে একটু জানতে চাই। এই যে বলছিলেন যে নানা ধরনের নিউজ, এই নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী আছে, এছাড়া বিগত সরকারের নতুন করে গুপ্ত বাহিনী যুক্ত হয়েছে, তাদের এক ধরনের প্রভাব রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সেই জায়গা থেকে সরকারকে কি আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত যে হ্যাঁ, যখনই কোনো কিছু হচ্ছে সেই জায়গাতেই এই ধরনের ব্যবস্থা নিতে হবে যেন ওই বট বাহিনীরা নতুন করে কোনো প্রোপাগান্ডা ছড়াতে না পারে? আসলে আপনি একটু আমার এই প্রশ্নের উত্তর দিতে থাকবেন, আমি একটু আজকের পত্রিকাটিও দেখতে চাই। ও আচ্ছা, আসলে যেটা আমি মনে করি যে অবশ্যই আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে পতিত সরকারের লোকজন, বট বাহিনী এবং অন্যান্য যারা আছে, তাদের সার্বক্ষণিক কাজই হলো এই সরকারকে বিপদে ফেলা বা বিব্রত করা, সোজা হিসাবে বিব্রত করা। তো এখন এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য সময় লাগবে। যেটা মামুন বললেন যে আমাদের এই যে এত বছরের ধারাবাহিক চরিত্র বা সংস্কৃতি, সেটা রাতারাতি বদলে যাবে এই আশা করা যায় না, কিন্তু প্রসেসটা শুরু হয়েছে। প্রসেস শুরু হলে পরে ন্যাচারালি একটা সময় না একটা সময় দেখা যাবে যে এটা পরিবর্তনটাও এসে গেছে। যেমন এই যে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া বা গ্রেপ্তার করা, হ্যাঁ গ্রেপ্তার হলো, তো এই জিনিসগুলো তো ছিল না আগে। আগে তো কোনো পুলিশের সাহসই ছিল না যে কোনো মানে অসম্ভব, এটা ছিলই না। ইটস এ ভেরি গুড সাইন। কিন্তু পাশাপাশি যেটা হয়েছে এটাও খেয়াল রাখতে হবে যে প্রতি পদে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করা হবে এবং হচ্ছে। সুতরাং ওটা যেন ফেস করতে পারে, এই কথাটা মনে রাখতেই হবে। একটু আমরা আজকের পত্রিকাগুলো দেখতে চাই যে প্রথম আলো প্রথমে আছেন, পুলিশের ঊর্ধ্বতন 33 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলেও পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, এটি তাদের প্রধান শিরোনাম। এর বাইরে রয়েছে মায়ের হত্যাকাণ্ডকে চালিয়ে দেওয়া হয় দুর্ঘটনা বলে, ছেলেদের 17 বছরের চেষ্টায় সত্য উদ্ঘাটন। এটি নিশ্চয়ই বাইরের কোনো একটি সংবাদের সেখানে রাখা হয়েছে। এরপরে বিবিসি বাংলার খবরটি একটু দেখে আসতে চাই। আজকে তারা প্রধান প্রতিবেদন হিসেবে এই মুহূর্তে অনলাইনে যেটি রয়েছে, বাংলাদেশ পুলিশের 33 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, একই খবর। এর বাইরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাংকেতিক ভাষা, আচ্ছা সেটি একটি তারা রিপোর্টে নিয়ে এসছেন। এবং এরপরে যুগান্তর পত্রিকা, সেটি একটু দেখে আসতে চাই। এবং এখানে আজকে ব্যানার হেডে যেটি প্রত্যেকটি পত্রিকার অনলাইন ভার্সনে বিশ্বকাপের খবর রয়েছে, ফুটবলের। এর বাইরে এখানেও একই খবরই রাখা হয়েছে, পুলিশের 33 উচ্চপদস্থ কর্মকর্তা। এর বাইরে অ্যাটর্নি জেনারেলকে হুমকি, 4 ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ। এই সংবাদটি একটু দেখে আসতে চাই। জি, যুগান্তর, এটি অ্যাটর্নি জেনারেল কর্মকাণ্ডে শাহবাগ থানায় একটি অভিযোগ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নুরুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে 4 ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে। আচ্ছা, এটি সংবাদটি দেখলাম। এর পরের সমকাল রয়েছে আমাদের হাতে, সমকালের অনলাইন ভার্সনটিও দেখে আসতে চাই। একই খবর, বাধ্যতামূলক অবসরে 33 পুলিশ কর্মকর্তা। এর বাইরে রয়েছে দেনমোহর আদায়ের নীতিমালা প্রণয়নের নির্দেশ চেয়ে হাইকোর্টের কোনো একটি রিট হয়েছে হয়তো। এর বাইরে 27তম বিসিএস আরও
78 জনকে নিয়োগে প্রজ্ঞাপন জারি। এই ছিল মোটামুটি আজকের সংবাদের শিরোনামগুলোতে। বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং আপনাদেরকে ধন্যবাদ এই রাতে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ দর্শক আপনাদের দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে নিশ্চয়ই।